সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হচ্ছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু। আলোচনার বিষয়ে সরকারের 100 দিন, বর্তমান সরকারের 100 দিন 100 দিন পূরণ করেছে সরকার। এ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং দেওয়া হয়েছে। এসব বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সরকারের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন সম্মানিত অতিথি আছেন, সৈয়দ নাসির, ব্যবস্থাপনা পরিচালক, এক্সক্লুসিভ ক্যান লিমিটেড এবং পরিচালক, প্লাস্টিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। একজন ব্যবসায়ীকে দিয়ে শুরু করি। সরকারের 100 দিন, ব্যবসা বাণিজ্য অর্থনীতির কী অবস্থা, কতটা পরিবর্তন এসছে? আসলে এটা একটা পুরনো প্রতিষ্ঠিত একটা প্রথা যে 100 দিন হলেই সরকারকে নিয়ে একটি কিছু কথা বলা। তবে একটি সরকারের জন্য 100 দিন আসলে খুব বেশি দিন না। 100 দিনের একটা মাইল ফলক। হ্যাঁ, তো এটাকে আমরা একটা মানে অনেক দিন ধরে হয়ে আসছে এই কালচারটা যে 100 দিন হলেই সরকারের কর্মকাণ্ড নিয়ে কিছু কথা বলা, হ্যাঁ, রিভিউ করা আর কি। তো তবে আমি মনে করি যে 100 দিন খুব বড় কিছু না, বড় সময় না যে সরকারকে নিয়ে খুব বেশি নেতিবাচক বা ইতিবাচক কথা বলা যায়। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুব বেশি নেতিবাচক কিছু দেখছি না। আবার এটাও বলতে পারি যে খুব বেশি ইতিবাচক কর্মকাণ্ড সরকারের এই 100 দিনের কাছ থেকে কিন্তু আমরা দেখতে পাইনি। কোনো কিছুই দৃশ্যমান হয়নি আসলে তেমন কিছুই হয় নাই। তবে একটি কথা বলতে পারি, কিছুদিন আগে কলকাতার এক টিভিতে দেখলাম যে ভোটের আগে মমতা দিদি হারার আগে এক মহিলা বলছে, মমতা দিদি আমাদেরকে 1.5 দশক দিয়েছে শুধু প্রণোদনা, রেশন, আমাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেনি, আমাদের ছেলেদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি, উৎপাদন সচলতা তৈরি করতে পারেনি। তো এই সরকারেরও 100 দিনের মধ্যে উনি রেশন কার্ড দিয়েছে, ফ্যামিলি কার্ড দিয়েছে, নানা রকম দেয়ার সংস্কৃতি। কিন্তু আমি যদি বলি এই দেয়ার সংস্কৃতির মধ্যে উৎপাদনশীলতার কোনো কিছু নেই, সৃষ্টিশীলতার কিছু নেই, অর্থনীতি ভাইব্রেন্ট হওয়ার কোনো কিছু নেই। এবং আপনি ধরেন একটা ফ্যামিলি কার্ড একটা পরিবারকে দিলেন 3000 টাকা, একটা মহিলার 3000 টাকা দিয়ে কী বা করতে পারে, তার কী বা কাজে আসবে? অর্থাৎ দিস ফ্যামিলি কার্ড নট ইনকাম জেনারেটিং না, এবং এগুলো অর্থনীতিতে খুব বেশি গতি আনয়ন করে না। অর্থনীতির গতি আনয়ন করার জন্য যে সমস্ত কর্মসূচি নেওয়ার দরকার ছিল, বিনিয়োগ বাড়ানোর জন্য দরকার ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু সরকার এখনো অ্যাড্রেস করতে পারেনি। তো আশা করছি সামনে সরকার পারবে, এটুকু আমরা সরকারের পক্ষ থেকে বিনিয়োগের কথা বলা হচ্ছে। তবে যতটুকু বলা হচ্ছে আমরা এটাকে বলে কতগুলো রোড ম্যাপ দিতে। সরকার কিন্তু কোনো রোড ম্যাপ দিচ্ছে না যে বিনিয়োগ নিয়ে তাদের চিন্তাধারা কী। গতকাল বা আজকে পত্রিকায় আসছে 60,000 কোটি টাকার আবার একটা প্রণোদনা বন্ধ কলকারখানা চালু করার জন্য। তবে এটা তো মাত্র 60,000 কোটি টাকা। করোনার সময় কিন্তু 1,80,000-87,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ছিল। অর্থনীতিতে সেটা অবশ্যই কিছু না কিছু ভালো দিক বয়ে আনে। তবে বাংলাদেশের যে সংস্কৃতি, যে লুটে ছড়িয়ে ছিটিয়ে দে মা লুটে পুটে খাই, এই যে সংস্কৃতি বাংলাদেশে, এখানে এই প্যাকেজগুলা আসলেই কি সেরকম হবে যে ছড়িয়ে ছিটিয়ে দে মা লুটে পুটে খাই? 60,000 কোটি টাকা কতটুকু বিনিয়োগের মধ্যে ঢুকবে, কতটুকু প্রকৃত উদ্যোক্তাদের হাতে পৌঁছবে, এবং তারা ক্রাইটেরিয়া কিভাবে তৈরি করবে, এগুলো কিন্তু অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে, অনেক অনিশ্চয়তা সামনে আছে। এটা কি আবার সেই দলীয় লোকের মধ্যে দিয়ে লুটপাটে চলে যাবে? এটার বিতরণ দেখলেই তখন আমরা মন্তব্য করতে পারবো যে কোন অবস্থায় আছে। কি করোনার ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করেছিল সেটাতেও কিন্তু সফলতার হার 50-50 বলা যায়, তার চেয়ে বেশি কিছু। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবু আলম মোহাম্মদ শহীদ খান, অনেকদিন পর আপনার সাথে। নতুন সরকারের 100 দিন শেষ হলো। সরকার, আপনি প্রশাসনের মানুষ ছিলেন, প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন কতটা দেখছেন, কি দেখছেন? প্রশাসনিক ব্যবস্থার তো বড় পরিবর্তন এখনো হয়নি, সম্ভবত ভবিষ্যতে হবে। প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন বলতে যদি আপনি খোল নলচে বদলে ফেলার কথা বলেন, সেটা কখনই হবে না। কারণ আমরা একটা সিস্টেমকে আরেকটা সিস্টেম দিয়ে যখন
কত ধরনের সংস্কার যে করতে হবে সেই সংস্কারগুলো করতে অনেক সময় লেগে যাবে। 100 দিন নিয়ে অনেক আলোচনা হয়। 100 দিন পৃথিবীতে খুব পপুলার হয়ে গেছে যে 100 দিনে কি করা যায়। তো এই সরকার যখন শপথ নিয়েছে তখন কিন্তু 100 দিনের কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তো 100 দিন ওনারা কী করেছেন, আজকে মাহদি আমিন সাহেব বলছেন যে 100 দিনে আমরা এই কাজ করেছি, কিন্তু 100 দিনের মধ্যে এই কাজ করব বা এরকম একটা টার্গেটেড কিছু অ্যানাউন্সমেন্ট ছিল না। সো একটা অ্যানাউন্সমেন্ট ছিল 180 দিনে। হ্যাঁ, তো 180 দিন গেলে তখন আমরা ওই টার্গেটের সাথে কি কি হলো এটা একটা অ্যানালাইসিস করতে পারি, তার আগে করতে পারবো না। তারপরে উনি যা যা বলার বলেছেন, কিছু কিছু কাজ তো হয়েছে, কিছু কাজ দেখেছি আমরা। যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচি খুব ইম্পর্টেন্ট কর্মসূচি, কিন্তু এখন আপনি বলতে পারেন যে এর আগে বিধবা ভাতা ছিল 500 টাকা, 500 টাকা দিয়ে কী হয়? হ্যাঁ, এখন 3000 টাকা ফ্যামিলি কার্ডের দিয়ে কী হয়, এটা আমরা বলতেই পারি। কিন্তু এই নিরাপত্তা কর্মসূচির খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের কনটেক্সটে, যেখানে লক্ষ কোটি নিরন্ন দরিদ্র মানুষ আছে, বঞ্চিত মানুষ আছে, এবং 500 টাকা অনেক সময় একটা ফ্যামিলিতে তার মর্যাদা বৃদ্ধি করে। বুড়া মা, বুড়া বাবা, তাদের যে বয়স্ক ভাতা ছিল, বিধবা ভাতা ছিল, এইসব কিন্তু ইম্পর্টেন্ট এজেন্ডা। ধীরে ধীরে যদি আপনি এটা থেকে বের হয়ে আসতে পারেন সেটা ভালো কথা। তো অর্থনীতি কবে মানুষের সক্ষমতা বৃদ্ধি করে ওখানে কবে যাবে অর্থনীতি, তারপরে আপনি বের হতে পারবেন কিনা সেটা আপনি আলোচনা করতে পারেন। বাট পৃথিবীর কোনো দেশ কিন্তু বের হতে পারেনি, পারবেও না। পারবে না এই কারণে যে সবসময় তো একটা মানুষ সক্ষম থাকবে না। তাহলে তো পেনশন ব্যবস্থায় তুলে দিতে হবে, যে ওটাও তো এক ধরনের আয় করি আমরা, কিন্তু জেনারেল পেনশন আছে পৃথিবীর অন্য দেশে, এখানে তো সরকারি কর্মচারীদের শুধু পেনশন আছে বাংলাদেশে। তো এবং আরও অন্যান্য ওয়েলফেয়ার আছে, কিন্তু শিক্ষা, ফ্রি শিক্ষা, হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থা, যেমন কানাডাতে স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি ফ্রি, মানে একদম খুবই কিছু কিছু জায়গা বাদ দিয়ে, দাঁতের চিকিৎসা বাদ দিয়ে। তারপরেও তারা এখন বৃদ্ধ মানুষ, মানে 60-র উপরে যাদের বয়স, তাদেরকে দাঁতের চিকিৎসাও ফ্রি দেওয়ার চেষ্টা করছেন। সো এই যে সামাজিক নিরাপত্তা খাতে অর্থ ব্যয়, এটা কিন্তু থাকবে, এবং আপনি ব্যয়টা নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে ব্যয়টার সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছাচ্ছে কিনা, এবং মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী ওখান থেকে কিছু খেয়ে নিচ্ছে কিনা। মানে 100 টাকা দেওয়ার কথা সেখানে 50 টাকা গেল কিনা, বা 60 টাকা 70 টাকা গেল, বাকিটা কোথায় গেল। তো সেই জন্য আপনি তো আপনার সিস্টেমে চেঞ্জ আনবেন, এবং ডাইরেক্ট পেমেন্ট সিস্টেম এখন আমরা চালু করেছি অলরেডি, যে তাদের অ্যাকাউন্টে চলে যাবে বা বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে। প্রত্যেকের হাতে এখন মোবাইল ফোন আছে, সেটাও তার ফ্যামিলির কেউ ব্যবহার করতে পারে। সো ওই জায়গাগুলোতে ওনারা যে কার্ড ডিস্ট্রিবিউশন করছেন, এটা ইতিবাচকভাবে আমি দেখছি এখনও, এবং তারপরে আমি দেখবো যে এটার ব্যবস্থাপনাটা কেমন হতে পারে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আছে, বাট দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রিত হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা হবে। কেন ডিমের দাম যখন 10 টাকা চলে আসছিল, প্রায় 120 টাকা ডজন ছিল, কিন্তু এখন আজকে বাজারে আজকেই 150, 150 থেকে 60 টাকা ডিমের দাম। সো ওখানে একটা ব্যবস্থা আছে। আপনার অন্যান্য পণ্যের দামও বেড়েছে, কারণ আপনি তেলের দাম যখন বাড়িয়েছেন, ভাড়া যখন বেড়েছে, তখন বাস ভাড়া, ট্রাক ভাড়া বেড়ে গেছে। আপনার একটা ইনফ্লেশন আসবে, এটা তো আপনি চেক করতে পারবেন না। তেলের দাম বাড়ানোর জন্য আপনি সরকারকে দায়ী করার তো এখন কোনো কারণ নেই, কারণ এটা একটা যুদ্ধ। এই যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট, সেই সংকটের মধ্য থেকে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার কারণে মূল্য বৃদ্ধি হয়েছে। আমরা যখন কথা বলছি তখন বিশ্ববাজারে তেলের দাম কমেছে, বাংলাদেশে হ্যাঁ, বিশ্ববাজারে কমবে, কারণ আজকে তো ট্রাম্প সাহেবের সাথে ইরানের একটা আলাপ আলোচনা, এবং অলমোস্ট একটা জায়গায় তারা পৌঁছে গেছেন যেখানে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে একটা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে যে কোনো সময়, এরকম বলেছেন তারা। বাট এটা তো আমরা অনেকদিন ধরে শুনছি, এবং যখনই স্বাক্ষর হবে তখন একটু কমে, যখন স্বাক্ষরটা পিছিয়ে পড়ে তখনই আবার বেড়ে যায়। সুতরাং তেলের দাম আমাদেরকে কিছুটা ভোগাবে, মানে আগামী ডিসেম্বর পর্যন্ত ভোগাতে পারে যদি আমরা দেখি। তো বিশ্ববাজারে কমলে আমাদের বাংলাদেশের বাজারও কমে যাবে, বাট আমরা তো বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত মার্কেট ইকোনমিতে যাইনি, যেটা ভারতে আছে। আর ভারতের উদাহরণ দেওয়ার দরকার নেই, বা পৃথিবীর অন্যান্য দেশে আছে। ভারতের উদাহরণ দিলে অনেকের মনে আঘাত লাগতে পারে, কেন ভারত তো আমাদের জন্য কোনো মডেল না। তো পৃথিবীর অন্য দেশে আছে, আপনি বিশ্ববাজারে যা দাম হবে ওটার সাথে অ্যাডজাস্টমেন্ট করবেন প্রত্যেক দিন। আমরা তো সেটা করি না, কারণ তেল সেক্টরটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণাধীন, এবং এখানে কিন্তু অনেক আছে, ট্যাক্স আছে বিশাল অঙ্কের। সুতরাং আপনি তেলের দাম বাড়াবেন নাকি ট্যাক্স কমাবেন, এটার একটা বিবেচনা আছে। তা ট্যাক্স কমালে হয়তো দাম বাড়াতে হয় না, তখন কিন্তু এটার যে ইনফ্লেশনের উপরে যে প্রভাব, সেই প্রভাবটা থাকে না। আবার ট্যাক্স কমালে তখন আপনি এই অর্থনীতি চালাবেন কীভাবে, রেভিনিউ সেক্টরকে মানুষকে বেতন দেবেন কিনা, বেতন দিতে পারবেন কিনা, সেসব অনেক প্রশ্ন আছে। আমরা খাল কাটা কর্মসূচি দেখছি, বাট খাল কাটা কর্মসূচি আরও ভালোভাবে দেখতে হবে, যে এই খাল কাটবো এবং কাটার পরে ওখানে পানি থাকবে কিনা এটা দেখতে হবে। আমরা গঙ্গা
একটা পানি মানে চুক্তি। পদ্মা ব্যারেজ, গঙ্গা ব্যারেজ আর কি, পদ্মা ব্যারেজ যেটা নাম, আচ্ছা, সেটা আমরা গঙ্গা ব্যারেজ, দেখছি। পদ্মা ব্যারেজ নিয়ে আপনার কাছে আসবো। সৈয়দ মোহাম্মদ নাসির, আপনার কাছে জিজ্ঞাসা, ব্যবসা বাণিজ্যের পরিবেশ পরিস্থিতি কেমন এখন বাংলাদেশে? ভালো না। আজকের পত্রিকায় দেখেন এখনো পর্যন্ত 37% কারখানায় তার শ্রমিকদের বেতন বোনাস দিতে পারেনি। আচ্ছা, আর 60,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ডিক্লেয়ার করলো, সেটাতেই তো বোঝা যাচ্ছে যে দেশের অর্থনীতির গতিময়তা হারাইছে। তো এই গতিময়তা ফেরত আনার জন্যই তো এগুলো হচ্ছে। আসলে ওই যেটা বলছেন খোল নালচে পাল্টে পারতে পারেন না ভাই, যেটা বললো, হ্যাঁ আমরা খোল নালচে পাল্টানো তো এটাতে মানে এটাকে বলে বিপ্লব, অভ্যুত্থান। তো প্রশাসনের ক্ষেত্রে সেরকম আসলে করা সম্ভব না। আমরা চাচ্ছিলাম যে কাঙ্ক্ষিত একটা সংস্কার এখানে দরকার ছিল, একটা লক্ষ্যমুখী সংস্কার, যেগুলো আমাদের আসলেই প্রয়োজন ছিল। যেমন ভাই আরেকটা কথা বললো যে জ্বালানি তেলের দাম বাড়লে সেটা সরকারকে কীভাবে দোষ দিব। আমি দোষ দিতে রাজি না, কিন্তু আখেরে কিন্তু আমাদের দেশের টোটাল সরকার বলেন, বুদ্ধিজীবী বলেন, সবাই এটার জন্য দায়ী। আমাদের কোনো জ্বালানি নিরাপত্তা নাই। আমরা ইম্পোর্ট ওরিয়েন্টেড তেলের উপর ডিপেন্ড করে চলছি। আমরা বাপেক্স, আমরা 2000 সালে কিন্তু শুনতাম যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, শুনতাম না। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে মাত্র এটা এই ধাক্কাগুলোর কারণে, এই যে ধাক্কা আসছে এইখানে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য যে আবার যখন দেখবেন যে তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আবার $60 নিচে নেমে যাবে, তখন দেখবেন আবার গভর্নমেন্ট আগের অবস্থায় চলে যাবে, বাপেক্সকে দিয়ে এক্সপ্লোরেশন যাবে না। আইদার আপনি মানে জ্বালানি নিরাপত্তা একটা দেশের, যে ভাই তো আমলা ছিলেন তাই না, তো আসলে উনির মতোই করে কথাটা বলেছিলেন যে এখন জ্বালানি তেলের পর আমার কী বা করার আছে সরকারের। আসলে সরকারের অনেক কিছুই করা ছিল। আমরা যদি দীর্ঘমুখী একটা নীতি প্রণয়ন করতাম, আমরা যদি বাপেক্সকে সক্রিয় করতাম, আমরা যদি গ্যাস এক্সপ্লোর করার জন্য নিজেরা চেষ্টা করতাম, অথবা আমাদের সক্ষমতার অভাব আছে, সেটা কারিগরি সক্ষমতা অথবা আমাদের ফিনান্সিয়াল সক্ষমতা, তাহলে আমরা বাইরের কোম্পানিকে ডেকে এনে দিতে পারতাম। আমরা অফশোরে দিচ্ছি না। এই সৌর এগুলো বঙ্গোপসাগরে যেগুলো কথা ছিল যে এক্সপ্লোর করার, কি আমরা কোনো উদ্যোগ নিয়েছি? নিই। সব বাদ দেন, আমরা আদানি থেকে বিদ্যুৎ আনতেছি, তো পানি বিদ্যুৎ সবচেয়ে চিপেস্ট বিদ্যুৎ পৃথিবীর, তো কই আমরা নেপালের সাথে তো সময় স্মার্ট কোনো ডিলিং করলাম না। মায়ানমারে জ্বালানি সারপ্লাস, মায়ানমারে আমরা একটা রোহিঙ্গা ইস্যুর মধ্যে মায়ানমার বাংলাদেশ সম্পর্কটাকে ঝুলায় রাখলাম, আটকায় রাখলাম, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারতেছি না। ওয়ারেজ আমরা যদি মায়ানমারের সাথে সেই শুধু তাদের গ্যাসের সম্ভাবনাটাকে নেওয়ার জন্য চেষ্টা করতে পারতাম, কূটনৈতিক চেষ্টা, তাহলে আজকে কিন্তু আমাদের এখানে এই যে বিদ্যুতের যে ঘন ঘন চলে যাচ্ছে, এখন বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা করতেছে। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে কি যে আসলে সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি সরকার নিতে পারেনি, আগের সরকারও পারেনি, এখনও এই সরকার 100 দিন পেরেছে কি পেরেনি সেই প্রশ্নে যাতে যাচ্ছি না। আসলে লক্ষ্যটা যদি তৈরি করা যায়, আমি আপনাকে যেটা বললাম, পানি বিদ্যুৎ সবচেয়ে চিপেস্ট, মিয়ানমারের গ্যাস অফুরন্ত গ্যাস, সারপ্লাস গ্যাস আমরা কিন্তু আনার ব্যবস্থা করতে পারতেছি না, যেটা চীন নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গাগুলো ফোকাস করতেছি না, আমরা গ্যাস এক্সপ্লোর করার জন্য যথাযথ উদ্যোগ নিচ্ছি না। তাহলে আমরা তো বিশ্ববাজারের আপ অ্যান্ড ডাউনের মধ্যে নিজেকে, অর্থাৎ পিংপং বলের মতন দেশটাকে ছেড়ে দিচ্ছি, তাই না? এইটাতে এইরকম পদ্ধতির মধ্যে দিয়ে কোনো দেশের অর্থনীতি সুসংহত হবে না, চলমান হবে না, গতিময়তা পাবে না, এটাই তো সব। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমরা পদ্মা এবং তিস্তা ব্যারেজ নিয়ে কথা থামিয়েছিলাম, আপনি সেখান থেকে না, ওটা তো বিএনপি সরকারের একটা পরিকল্পনা। তো আমরা বলছিলাম যে 100 দিনের মধ্যে কি করছেন, সেখানে হয়তো এটা আসবে যে তারা এই পরিকল্পনাগুলো করেছেন। খাল খনন কর্মসূচি, গঙ্গা ব্যারেজ বা পদ্মা ব্যারেজ, যেটাই আপনি নাম দেন, নদীটার নাম তো গঙ্গা, 2500 কিলোমিটার, এখানে আমাদের কতটুকু আছে সেটা দেখতে হবে, এবং তারপরে এটা টেকনিক্যাল ভায়াবিলিটিস অনেক বিষয় আছে। তারপরে তিস্তা নিয়েও কথাবার্তা বলছেন, তার মানে 100 দিনে অনেক কথাবার্তা হয়েছে, কথাবার্তা হয়নি এরকম না। আমি একটু ওই জ্বালানি নিরাপত্তা দিকে আসি। জ্বালানি নিরাপত্তা কিন্তু খুব একটা, এই সাবজেক্ট নিয়ে আমরা কয়েকদিন আমরা আলোচনা করতে পারি, আলোচনা করলে কোনো অসুবিধা নেই। জ্বালানি নিরাপত্তা কীভাবে হবে, বাপেক্সের সক্ষমতা, এটাও আলোচনা করতে পারি আমরা, কারণ বাপেক্স কতটা সক্ষম এবং বাপেক্সের কাছে কী কী আছে। আমাদের দেশে যে ফরেন কোম্পানি কাজ করতেছে না এমন নয়, কিন্তু শেভরন আছে, বিরাট কোম্পানি, তাদেরকে কিন্তু আমরা আমাদের
যে সমস্ত নোন ফিল্ড আছে সেগুলোতে কাজ করতে দিয়েছে এবং কাজ করছে তারা। আরেকটা কোম্পানি কাজ করছিল ওই যে একটা গ্যাস তুলতে যেয়ে যে একটা বড় অগ্নিকাণ্ড হলো, তখন তারা চলে গিয়েছেন। আপনার মাগুরছড়া। হ্যাঁ, মাগুরছড়াতে আপনার ইয়াতে অফশোরেও কাজ করার চেষ্টা হয়েছে। তারপরেও জ্বালানি নির্ভরতার বিষয়টা চলে আসছে যে আমরা বেশি করে এলএনজির উপরে নির্ভরশীল হয়ে গেছিলাম। একটা জ্বালানি পলিসির একটা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা হতে পারে। মায়ানমারের গ্যাস খুব ইম্পর্ট্যান্ট। মায়ানমারের গ্যাস কেন আমরা নিতে পারলাম না, এইসব নিয়ে তো আলোচনা হচ্ছিল। আপনি কেমনভাবে নেবেন? এখন একটা মায়ানমারের যা গ্যাস আছে সব গ্যাস তো বাংলাদেশ কিনতে পারবে না, তাই না? বাংলাদেশে ওদের যা রিজার্ভ আছে, ইউ আর ভেরি রাইট। মায়ানমারে অফুরন্ত গ্যাস এবং তেল আছে, ভেরি রাইট। মানে মায়ানমারে মানে আরাকান অঞ্চলে একদম আমাদের সীমান্তের কাছাকাছি, ভেরি রাইট। খুবই সম্ভাবনাময় জায়গা। কিন্তু মায়ানমার গভর্নমেন্টের ক্ষমতা নেই এই গ্যাসটা উত্তোলন করে। মায়ানমার গভর্নমেন্ট নিজে উত্তোলন করে বিক্রি করবে এরকম ক্ষমতা নাই তাদের আমাদের মতো অবস্থা আর কি। এবং পৃথিবীতে গ্যাস উত্তোলন, গ্যাস সরবরাহ করা, গ্যাস বিক্রি করা, এগুলো সব ইন্টারন্যাশনাল কোম্পানি হয়েছে, ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিজ তারা করে। এবং আমেরিকানরা আছে এখানে, রাশিয়ানরা আছে, চাইনিজ কিছু কোম্পানি আছে, তারাও কাজ করতেছে। সো বড় বড় কোম্পানি আছে। তো এইসব কোম্পানির ক্ষেত্রে আপনি মায়ানমারের গ্যাস একটা খুবই ভালো ইস্যু, যেটা নিয়ে আমাদের ব্যাপক আলোচনা করা উচিত। তো মায়ানমারে গ্যাস যখন উত্তোলন করতে কেউ আসবে, চুক্তি করবে, তখন তো তার গ্যাসটা বিক্রি করতে হবে। কোথায় বিক্রি করবে? তো এটা বার্মা তো আরাকানের সব গ্যাস কিনে নিতে পারবে না, বাংলাদেশও পারবে না। কে কিনবে? ইন্ডিয়া। এরকম একটা গ্যাস পাইপলাইন আছে আন্ডার সি, যেটা ইরান থেকে বোম্বে হাইটসকে কানেক্ট করছে। এবং ওই গ্যাস পাইপলাইনটা যখন করছিল তখন কিন্তু পাকিস্তান বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যে তাদের কেন একেবারে ডিপতেও দিয়ে যেতে পারে না, যে আমাদের যে সমুদ্রের যে সীমান্ত আছে সেই সীমানার কারণে পাকিস্তান বাধা দেওয়ার চেষ্টা করছিল। এবং তখন পাকিস্তানের সাথে ইরানের গভর্নমেন্টের যে আলোচনা হয়, ইরান গভর্নমেন্ট বলছিল ওকে আমার তো গ্যাস বিক্রি করতে হবে, কারণ আমার গ্যাস তেল তুললেই আমার গ্যাস উঠে আসে এবং গ্যাসটাকে আবার ইনজেক্ট করে দিতে হয় ভিতরে। সো ওটা আমার জন্য ডাবল খরচ। আর আমি যদি গ্যাসটা বিক্রি করতে পারি তাহলে তেলের সাথে আমার গ্যাস যেটা সহজে পেয়ে যাচ্ছে সেটা থেকে টাকা আয় হবে। তো তুমি সব গ্যাস কিনে নাও। পাকিস্তানকে বলো তুমি সব কিনে নাও, আমরা তোমাকে করাচি বন্দরে কানেক্ট করে দেবো, আমরা ওই পাইপলাইন ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। বাট পৃথিবীর দুইটা দেশ আছে যাদেরকে বলে এনার্জি হাংরি, মানে জনসংখ্যার কারণে হোক এবং নানান কারণে হোক এবং তাদের যে ইকোনমির কারণে হোক, তারা এনার্জি হাংরি। সো ওই গ্যাসটা ইন্ডিয়ার কাছে বিক্রি করতে হবে। তো পাকিস্তান তুমি কতটুকু নিবা? সে 10% নিবা, তো তোমাকে 10% কানেক্ট করে দিই, বাকি 90% আমার ইন্ডিয়ার কাছে বিক্রি করতে হবে। আমাদের সবারই কিন্তু খেয়াল আছে, নিশ্চয়ই আমাদের মনে আছে যে এরকম একটা পাইপলাইন কানেকশন নিয়ে আলোচনা হচ্ছিল। ওই পাইপলাইন কানেকশন যতদিন পর্যন্ত আপনি সলভ করতে পারবেন না, আমাদের ভূমির উপর দিয়ে পাইপলাইনে গ্যাস আসবে, সেই পাইপলাইন থেকে আমরা গ্যাস নিব, পাশাপাশি আমরা একটা হুইলিং চার্জ পাবো, ট্রান্সপোর্ট কস্ট, এবং দেন যে গ্যাসটা বাংলাদেশ কিনতে পারবে না সেই গ্যাসটা ভারতের কাছে বিক্রি হবে। সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত মায়ানমারের গ্যাস কেউ উত্তোলন করবে না, কোনো কোম্পানি আসবে না। কেন কোনো কোম্পানির তো খেয়ে দেয়ে কাজ নেই যে শত শত কোটি কোটি ডলার তারা ইনভেস্ট করে, মিলিয়ন্স ডলার, এবং তারপরে তারা এটা বিক্রি করতে পারবে না, লাভ করতে পারবে না। তো জ্বালানি নিরাপত্তা নিয়ে যখন আমরা আলোচনা করবো, অনেক আলোচনা করতে হবে। আমাদের তো 18 মাসের একটা সরকার ছিল, ধরেন আগের সরকারের কথা আমরা ভুলে যাই, তাদের অনেক দোষ ত্রুটি আছে। তো সেই সময় আমাদের কিন্তু একটা জায়গায় জ্বালানি নিরাপত্তা 3 মাসের জ্বালানি স্টোর করার আমাদের ক্যাপাবিলিটি ডেভেলপ করেছে আমাদের গভীর সমুদ্র বন্দর যেটা আছে মহেশখালীতে। তো সেখানে তো আমরা জ্বালানি ক্যাপাবিলিটি কাজে লাগাইনি, উল্টা ওই বন্দর নিয়ে আমরা অনেকবার অনেক রকম কথাবার্তা বলেছি এবং এখন সেগুলো হচ্ছে, সেখানে হবে। তো জ্বালানি নিরাপত্তাকে একটা মানে বৈশ্বিক নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তাকে ন্যাশনালি চিন্তা করতে হবে। এখানে ন্যাশনাল সোভারেন্টি আছে, ন্যাশনাল সবাইকে ঐক্যমতের ব্যাপার আছে। ঐক্যমত হলে তখন আপনি জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করতে পারেন, এবং জ্বালানি নিরাপত্তা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদেরকে খোলা মনে উদারভাবে আলোচনা করে আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে। যতদিন পর্যন্ত করতে পারবো না ততদিন কিন্তু আমরা এগুলো নিয়ে মানে খুব বেশি অগ্রসর হতে পারবো না। যখন আপনি বলবেন যে না আমার বুকের উপর দিয়ে আমি কোনো পাইপলাইন নিতে দিব না, তো আপনি নিরাপদ হবেন কীভাবে? নিরাপত্তা তো আপনার হলো না। তো আপনি যদি আরাকানের গ্যাস তেল আসলেই ব্যবহার করতে চান, আসলে ওটা যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে পুরো জিনিসটা নিয়ে ভালোভাবে আন্তর্জাতিক যারা আছেন বিজনেসম্যান বা যারা এইসব কাজে থাকেন তাদের সাথে আলাপ আলোচনা করেন, কতটুকু গ্যাস হবে, কতটুকু গ্যাস উৎপাদন হবে, কতটুকু গ্যাস আমাদেরকে দিবে, কতটুকু গ্যাস তেল তারা নিয়ে যাবে, কার কাছে বিক্রি করবে, ভারতের কাছে বিক্রি করা ছাড়া দ্যার ইজ নো অল্টারনেটিভ। সো ওই অল্টারনেটিভটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না ততক্ষণ পর্যন্ত হবে না। তার মধ্যে তো ওখানে একটা রোহিঙ্গা ইস্যু আছে, এবং আরাকান রোহিঙ্গা ইস্যু কিন্তু এই জ্বালানির বিষয় যদি সলভ হয়ে যায়, ইউসি ওটাও সলভ হয়ে যাবে। আফগানিস্তানে একই অবস্থা,
কেন আফগানিস্তান এমন একটা জায়গা যে জায়গা দিয়ে সমস্ত স্থান, যে কাজাকিস্তান, উজবেকিস্তান, ওইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস আছে, কিন্তু কোথায় বিক্রি করবে? তুললে তো আপনাকে কোথাও আনতে হবে। পাইপ দিয়ে আনতে তো আফগানিস্তানের ভিতরে পাইপ দিয়ে নেই, এই জন্য তালেবানদের সাথে আমেরিকান গভর্নমেন্ট কিন্তু মিটিং করছে, আলাপ আলোচনা করছে। ওই তালেবান যখন ছিল, প্রথম তালেবানরা, যাদেরকে পরে যুদ্ধে তারা পরাজিত করলো এবং নিজেরা পরাজিত হয়ে আবার তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে গেল। সো এই ইস্যুগুলো খুবই ইন্টারন্যাশনালি সেনসিটিভ ইস্যু, এবং এই ইস্যুগুলো নিয়ে খোলা মনে আলোচনা করতে হবে। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে আরেকবার। সৈয়দ নাসির, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমরা যখন, আপনি চট্টগ্রামের মানুষ, জঙ্গল সলিমপুরে একটা ঘটনা ঘটেছে, আমি তার আগে ভাইয়ের সাথে সংক্ষেপ করতে হবে, আমাদের আগে ছেড়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি 2 মিনিট। ছোট্ট একটা কথা বলতে, সময় কি শেষ? প্রায়। আচ্ছা, আমি ছোট্ট করে কথাটা তাহলে বলি। আসলে ভারত, হ্যাঁ, বিগত ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত যেভাবে তার পররাষ্ট্রনীতিতে, মোদি পররাষ্ট্রনীতিতে যেভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি চলমান রাখতে পেরেছিল, সে একাধারে কিন্তু দেখেন রাশিয়া থেকে কম দামে তেল নিচ্ছে, ইরান থেকে কম দামে তেল নিচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম আমেরিকার সাথেও কিন্তু হাত ধরাধরি করে চলতেছে। আমি গত সপ্তাহে পুরোটাই ইউরোপে ছিলাম, তো সেখানে মোদি সাহেব গিয়েছিলেন। হ্যাঁ, ও এই ইউএই ভিজিট করছে, নেদারল্যান্ড গেছে। তো নেদারল্যান্ডে গিয়ে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিতে বাংলাদেশের 5 জন কৃতিত্ব বাঙালি ওখানে চাকরি করছে, একটা বিদেশি কোম্পানিতে, ইউনিলিভারে। তাদের সাথে আমার দেখা হলো, তারা বলল মোদি সাহেব এখানে আসছিলেন, এবং তারা মানে এটা কি বলবো, তাদের মনের মধ্যে দুটো ভাগ ছিল। একটি হচ্ছে মোদি এসেছে, মোদি অনেকগুলা সফলতা দেখিয়ে গেছে, এবং আরেকটা আফসোস ছিল যে আমার দেশের প্রধান কি এরকম একটি ভিজিট করতে পারতো না। তো মোদির এই ভিজিট 5টা দেশের ভিজিট ছিল। এই ভিজিটগুলো কি ছিল এখানেই আমি আপনাকে বলছিলাম। মোদি কিন্তু তেহরান থেকেও খুব কম রেটে তেল কিনছে, রাশিয়া থেকেও কিনেছে কম রেটে, আবার আমেরিকার সাথে হাত ধরাধরি করে চলেছে। ইউরোপেরও আবার মিত্র, আবার দেখেন ইউরোপেরও মিত্র উনি। তো এই যে কূটনীতিক যে সক্ষমতা, দক্ষতা, সেটা কিন্তু আমরা দেখাতে পারিনি। 100 দিন গিয়েছে, কিছুই যা আসে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি যদি বলতে পারি, এবং এই যে বাংলাদেশি যারা নেদারল্যান্ডে চাকরি করছেন, যে বিদেশি কোম্পানিতে, তাদের একটা আবদার ছিল যে আমার দেশের প্রধানমন্ত্রী এখানে এসে একটা স্মার্ট কোনো একটা ডিল করতে পারে নাকি। আসলে কি তারেক রহমান সাহেবের সে যোগ্যতা নেই? অবশ্যই আছে সে যোগ্যতা। এখন নিজেকে বিকশিত করা, সামনে আনা, ইন্টারন্যাশনাল, উনি লোকাল প্লেয়ার হিসেবে আছেন, উনি কি এখন ইন্টারন্যাশনাল প্লেয়ারে আসতে হবে? আমি মনে করি দিস ইজ দ্য গুড চান্স। এখন যে টালমাটাল, যেমন পাকিস্তানের শাহবাজ খানদের কী যোগ্যতা ছিল, এখন উনি ইন্টারন্যাশনাল লিডার হয়ে গেছে মধ্যস্থতা করে। হ্যাঁ, তো সুতরাং আমাদের তারেক রহমান সাহেব কেন পারবেন না? অবশ্যই পারবেন। মোদি সাহেব পারতেছেন, আমাদের তারেক রহমান সাহেব কেন পারবে না? অবশ্যই পারবে। 100 দিনে কি করেছি তার পর্যালোচনা করে আমি রাষ্ট্রপ্রধানকে এখন অনুরোধ করব, উনি এই লোকাল মঞ্চ থেকে নিজেকে আন্তর্জাতিক মঞ্চের দিকে তার দৃষ্টি যেন যায়। এখন এই যে জ্বালানির বেনিফিটগুলো কিন্তু রাষ্ট্রনায়ক কিন্তু চিন্তা এবং স্মার্ট ডিলিংয়ের মধ্যে দিয়ে কিন্তু অ্যাচিভ করা সম্ভব, যেটা মোদি দেখিয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং উনির অফুরন্ত সম্ভাবনা আছে নিজেকে আন্তর্জাতিক মানের লিডার হিসেবে তৈরি করার। এবং এই যে বিশ্ব কূটনীতির মঞ্চে পাকিস্তান যে ভূমিকাটা রেখেছে, বাংলাদেশ সেই ভূমিকা রাখতে পারতো, তার বাবাও কিন্তু রেখেছিল এক সময়। সুতরাং তিনি না পারার কিছুই নেই। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, যদি জবাব দেন। আপনার একটা মামলা ছিল, অন্তর্বর্তী সরকারের সময় আপনি অ্যারেস্ট হয়েছিলেন, সেই মামলার কি অবস্থা? মামলাটা কি? মামলাটা হলো সন্ত্রাস দমন আইনে মামলা। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে এই রিপোর্টার্স ইউনিটিতে 71 মঞ্চ নামে একটি সংগঠন একটা আলোচনার আয়োজন করেছিল, যেটার নাম ছিল বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধ। তো সেই আলোচনা অনেকে যাওয়ার কথা ছিল, সেখানে আমারও যাওয়ার কথা ছিল এবং আমি গিয়েছিলাম, সেই আলোচনা শুনতে গিয়েছিলাম। তারপর আমি চলে এসেছি। তো সেখান থেকে কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়। আমাকে তার বেশ 12 দিন পরে, কেন ওই কানেকশনটা বললাম, যে মামলাটাতে পরে শাহবাগ থানার যে মামলা, সেই মামলায় আমাকে অ্যারেস্ট দেখানো হয়। মানে যখন আমাকে বাসা থেকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়, তারপরে তো ডিবি অফিসে ছিলাম আমি, তো সারা রাতে তো কারোর সাথে কথা হয়নি, ওনারাও কথা বললেন, কেন রাত তো তখন 1টা-2টা বাজে। তো সকালের দিকে নাস্তা খাওয়ার পরে ওনারা বললেন যে আমার সাথে কথা বলবেন 9টার সময়। তো 9টা চলে গেল, তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই কে কথা বলবে, তাই ওনার কি সময় হয়েছে? না, উনি 10টার সময় কথা বলবেন। 10টাও চলে গেল, তারপর জিজ্ঞেস করলাম, তখন বললো 11টার সময় কথা বলবেন। তো তারপরেও যখন হলো না, তখন বোঝা গেল যে যখন সময় হবে তখন কথা বলবেন। আমি আর জিজ্ঞাসা করা বাদ দিলাম। 11:30টার দিকে আমাকে বলা হলো যে আপনার চালান দেওয়া হচ্ছে
কোথায় চালান দেবেন? কোর্টে। আমি কি অপরাধটা কি? আপনার শাহবাগ থানার মামলায় আপনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, শোন অ্যারেস্টের একটা জিনিস আছে। এটা একটা নতুন বিষয় আর কি আছে, এবং আগেও হতো এটা, এখন অনেক বেশি হয়েছিল ইউনূস সাহেবের সময়। তো সেইভাবে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেলো। তারপরে তো আমি জামিনের আবেদন করলাম, তো নিম্ন আদালতে জামিন হয়নি, তারপরে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে জামিন হয়নি, তারপরে আমি হাইকোর্টে আবেদন করার পরে হাইকোর্টে জামিন হলো। আমার সৌভাগ্য যে আমাকে শোন অ্যারেস্ট দেখানো হয়নি আর কোনো মামলায়, যেহেতু অন্য কোনো মামলায় ওয়ান্টিং ছিল না। বাট আমাকে মোটামুটি 6 ঘন্টা 3 ঘন্টা আমার সেলের যে সেলখানায় আমি থাকতাম চম্পাকলি, তো ওইটার বাইরে বসিয়ে রাখা হয়েছিল প্রায় 3 ঘন্টা। পরে যখন জেল গেটে আনা হলো, সেখানে প্রায় 4 ঘন্টা বসিয়ে রাখা হলো। তারপরে অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন যে আমাকে ছেড়ে দেবেন। এরপরে মামলার তারিখ পড়তেছে, গত ধরেন 4 মাস জেলে ছিলাম, 6 মাস বাইরে আছি, 10 মাস, তো 10-11 মাস হয়ে গেছে, বা ওই মামলাটারও প্রায় 11 মাসের কাছাকাছি বয়স। ওই মামলাতে এখন পর্যন্ত পুলিশ কোনো রিপোর্ট করে নেই, নো রিপোর্ট। আর নো রিপোর্ট হলে যা হয় সেটা হলো যে আপনি তারিখ পাইতে থাকবেন। তো ওই যে অমিতাভ বচ্চনের একটা সিনেমা দেখেছিলেন তো, সবার মনে আছে, আন্ধা কানুন। তো সেখানে যখন তাকে বিচারের সম্মুখীন করা হলো, তখন সে বলছিল যে এই আদালত আমাকে কি দিয়েছিল অতীতে, কেন আমি আন্ধা কানুন হাতে তুলে নিলাম। আদালত আমাকে শুধু দিয়েছিল তারিখ, তারিখ আর তারিখ, মানে যেদিন আসি তার 6 সপ্তাহ পরে একটা তারিখ। তো আমার অবস্থা তো অনেকটা ওরকম, কারণ আমার 6 সপ্তাহ পরে বা 8 সপ্তাহ পরে তারিখ পড়তেছে, আমি কোর্টে যাই, হাজিরা দেই, জাজ হাজিরা গ্রহণ করেন, তেমন কোনো কথা বলার সুযোগ হয় না, কেন ওনাদের এত মামলার চাপ যে ওনারা কী শুনবেন। তো সুতরাং আমরা পুলিশ রিপোর্ট দিতে বলি, বাট উনি পুলিশের কাছে কী পাঠান এটা আমি জানি না। তো এখনও পর্যন্ত যেহেতু কোনো পুলিশ রিপোর্ট হয়নি, আমাকে এইভাবে ধারাবাহিকভাবে হাজিরা দিয়ে যেতে হবে। আপনার সাথে অন্য আসামি কারা? আমার সাথে অন্য আসামি ওই যে যারা ধরা পড়েছিলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল ওই সময়, লতিফ সিদ্দিকী সহ আরও 14 জন, পান্না আছেন যে সাংবাদিক, তারপর কার্জন ছিলেন ইউনিভার্সিটির শিক্ষক, অনেক জন, এরকম 18 জনের মতো আসামি। সবাই একসাথে হাজিরা দেন? হ্যাঁ, সবাই মোটামুটি একসাথে হাজিরা দেয়। এখন আদালতে তো আপনার হাজিরা দিতে হবে, হাজিরা না দিলে তো আপনি ডিফল্টে পড়ে যাবেন, তখন একটা ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে, তখন আবার জেলখানায় থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগত প্রশ্ন করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, কোনো অসুবিধা নেই, এটা তো জনগণ জানতেই চাইতে পারে, আপনার মাধ্যমে জানানো হলো আর কি। সৈয়দ নাসির, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা আইন বলছি। শৃঙ্খলা না, আমি আপনাকে এই যে আপনি 100 দিনের গভর্নমেন্টের যে কথা বলছেন পারফরমেন্স, হ্যাঁ, আমি সেখানে একটা কথা বলি। আমাদের 2টা খারাপ নজির আছে এই মুহূর্তে, আমার মনে পড়ছে 2টা খারাপ নজির এদেশের। ভাই তো আমলা, সামনে কিছু বলতে পারবো কিনা জানি না। 1993 দিকে মনে হয় বাংলাদেশে সাবমেরিন কেবল ফ্রি দেওয়ার কথা ছিল, আমাদের অনেকেই মনে আছে। রাষ্ট্রীয় নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব ইত্তকার নাম দিয়ে ফ্রি সাবমেরিন কেবল কিন্তু আমরা ডিনাই করেছিলাম। আপনার মনে আছে কি? হ্যাঁ, অবশ্যই মনে আছে। 2, বড় জাস্ট কেলেঙ্কারি। গত সব গভর্নমেন্টের ওবায়দুল কাদের সাহেব, বিখ্যাত মন্ত্রী এবং একটা দলের প্রধান ব্যক্তি, তিনি দ্বিতীয় প্রধান। উবারকে বাংলাদেশে ঢুকতে দিতে 1.5 বছর সময় নিয়েছিল, সেম একই যুক্তিতে যে উবার এই জিনিসটা কি। তিনি আসলে আমাদের এখনও বর্তমানও গভর্নমেন্টে যেই পরিমাণ মন্ত্রী মিনিস্টার আছে, এবং সবগুলো হচ্ছে বুড়া আদা বুড়া, এদের সাথে প্রযুক্তি এবং আধুনিকতা এবং উন্নত বিশ্বের সংযোগ খুবই কম, ক্ষীণ। এই ওবায়দুল কাদের সাহেবের মতন স্মার্ট মন্ত্রী কিন্তু উবারকে 1.5 বছর আটকেছিল এবং বলছিল এটাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় কিনা। এটা কিন্তু এখন আমরা দেখছি ইটস আ সিম্পল অ্যাপ। আমরা যখন কথা বলছি তখনও কিন্তু উবার নিয়ে আলোচনা আছে। উবার নবায়ন বাংলাদেশে হবে কি হবে না, আমি আপনাকে দুইটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা কতটুকু নির্বোধ, আমরা কতটুকু প্রাচীন, আমরা কতটুকু প্রাগৈতিহাসিক যুগের, এগুলো হচ্ছে তার এক্সাম্পল। উবারের মতো শুধু একটা অ্যাপস নির্ভর ব্যবসাকে বাংলাদেশে অ্যালাউ করা হয় নাই। আমাদের তথাকথিত বুদ্ধিজীবী, মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিক আমলা, আমি বলছি এই দুইটা দিয়ে বোঝাচ্ছি নতুন প্রযুক্তিকে এই সরকারের, এবং তারেক রহমান সাহেব কিন্তু আমাদের বয়সী, 55-56 এইজের একটা, তো আমরা উনি থেকে কিন্তু সেই বুড়াদের মতো আশা করতে পারি না। 62, তিনি বুড়া না। আচ্ছা, তো সুতরাং তিনি বুড়া না, আমরা তিনি থেকে বুড়া কোনো কিছু আশা করতে পারি না, আমরা প্রাগৈতিহাসিক কোনো চিন্তা। আর বুড়া বলে কিন্তু কাউকে আমরা তাচ্ছিল্য করতে পারি না, এটা ভুল। বুড়ার বয়সের একটা সীমাবদ্ধতা আছে। আপনি আজকে ইউরোপ কোথায় যাচ্ছে, চায়না কোথায় যাচ্ছে, চিন্তায় বার্ধক্য আছে কিনা সেটা হলো। আমি আপনাকে 2টা এক্সাম্পল দিয়ে দেখালাম যে আমাদের সরকারে যারা ছিল, যেমন উনির মতো একজন আমলা ফয়জুল কবির খান কিন্তু পড়েছিল বিমানটা ভুলক্রমে স্কুলে পড়েছিল, পড়ার দরকার ছিল সচিবালয়ে, কথা তো উনি বলেছিল।
এখানে শুধু রাজনৈতিক নেতৃত্ব এবং আমাদের আমলা দোনো পক্ষেই আমাদের এই দেশটাকে কিন্তু পিছনে নিয়ে যাচ্ছে। তো 100 দিন এখন শেষ। আমি এই সরকার প্রধানকে আহ্বান জানাবো বিশ্ব রাজনৈতিক মঞ্চে আসার জন্য, আধুনিক প্রযুক্তিকে ওয়েলকাম করার জন্য এবং নতুন চিন্তা চেতনাকে। এই যে মোদির যে স্মার্ট মুভমেন্ট, 5টা দেশ ঘুরে আসলো, বিশ্ব রাজনীতির মঞ্চে নিজেকে ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়া, এই খেলাতে যেন আমাদের প্রধানমন্ত্রী সাহেব খেলেন। আমি তাকে পুনরায় আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাকে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শেষ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটা উন্নতি বা যতটা ভালো আমরা আশা করি, সেই ভালো তো নাই। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সবাই এ ব্যাপারে কি বলবো, সবাই এই ব্যাপারে একটা শঙ্কার মধ্যে আছে, উৎকণ্ঠা আছে, উৎকণ্ঠায় আছেন, শঙ্কায় আছেন, এবং নানান ঘটনা ঘটছে। এবং এটা তো একটা সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে যে আমরা ছোট ছোট কন্যা শিশুকে ধর্ষিত হতে দেখছি, হত্যা করা হচ্ছে। এমনকি মানে ছোট শিশুকন্যা শুধু নয়, ছোট বালকরাও এরকম অত্যাচারের শিকার হচ্ছেন এবং নানানবিধ ঘটনাগুলি ঘটছে। তো সেখানে পুলিশি অ্যাকশন কখনো কখনো দ্রুত হচ্ছে। আর পুলিশের ব্যাপারে বারবার বলা হচ্ছে যে পুলিশকে এখন পর্যন্ত ঠিক করা যায়নি, মোটিভেট করা যায়নি। কেন, পুলিশের উপরে 5ই আগস্টের পরে যে ধরনের হামলা হয়েছিল বা তার ওই সময়কালে যে হামলা হয়েছিল, এবং সমস্ত পুলিশ স্টেশন আগুন দেওয়া হয়, অলমোস্ট অল 80% 90% অস্ত্র লুট করা হয়, সমস্ত অস্ত্র উদ্ধার করা যায়নি, এবং পুলিশের একটা মোরাল ভেঙে গিয়েছিল। এবং পুলিশের নিজেরও বেশ কিছু দোষ আছে, তারা বেশি রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ করেছিলেন, এরকম একটা পুলিশের বলা হয়, এবং তাদের এই বিচারটা হওয়া উচিত। কিন্তু তার পাশাপাশি তাদের তো একটা দায়িত্ব আছে, এবং সেই দায়িত্ব তাদেরকে পালন করার জন্য উপযোগী করে তুলতে হবে। সেখানে সরকারকে একটা ভালো নেতৃত্ব দিতে হবে, যেটা ইউনূস আমলে, ইউনূস সাহেবের সম্পর্কে তো আমরা আলোচনা করতে চাই না, বাট ইউনূস আমলে এই জিনিসটা করা হয়নি পুলিশকে, বরঞ্চ পুলিশকে আরও মেলাইন করার চেষ্টা করা হয়েছে। এবং ইউনূসের সময় পুরো একটা মবের রাজত্ব তৈরি করা হয়েছিল, যে মব দিয়ে সব কিছু হবে, এবং মবকে তখন গ্লোরিফাই করা হয়েছে, মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে। ওই শফিক সাহেবের নামের আগে যে ওনার যে প্রেস সেক্রেটারি, ডাস্টবিন শফিক বলে, তো এখন তিনি ডাস্টবিন সংস্কৃতি একটা চালু করলেন, এবং উনিও বললেন যে মব হলো প্রেশার গ্রুপ। এইভাবে মবকে যদি উস্কাই দেওয়া হয়, এবং মব যে উস্কানির মধ্যে ছিল, এবং এইসব কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা যায়নি, সেটা তো মানে পেয়েছেন বর্তমান সরকার। তো বর্তমান সরকার তো সেখানে বসে থাকলে হবে না, অবশ্যই বর্তমান সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। এবং এই জন্য কিন্তু সালাউদ্দিন সাহেবের নামে অনেক সমালোচনা আছে। আবার সালাউদ্দিন সাহেব কিন্তু রাজনৈতিক সমালোচনার একটা টার্গেট। আপনি যদি খেয়াল করেন যে সালাউদ্দিন সাহেব যখন ওই আলোচনায় অংশগ্রহণ করতেন বিএনপির পক্ষে, একটা কি পরিষদ করা হয়েছিল না, ঐক্যমত্য কমিশন, পরিষদ না কমিশন, এবং সেটা চেয়ারম্যান ছিলেন ডক্টর ইউনূস এবং কো চেয়ারম্যান ছিলেন ডক্টর আলী রিয়াজ। তো উনি কিন্তু এইটা পুরাটা চালিয়েছেন। তখনও যখন সালাউদ্দিন সাহেব এসে কথা বলতেন, তখনও তাকে বলা হতো এ তো রয়ের এজেন্ট, সে তো তাকে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিয়েছে। এইভাবে সালাউদ্দিন সাহেবের ব্যাপারে পার্লামেন্টে দেখেন, উনি যখন আইন বিষয়ে কথা বলেন তখন বলে যে আইনমন্ত্রী থাকতে উনি কথা বলেন কেন, উনি যখন প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন তখন বলে প্রধানমন্ত্রী থাকতে উনি কথা বলেন কেন। তো উনি একটা টার্গেট, এবং উনাকে এটা বুঝতে হবে যে উনাকে এইভাবে মেলাইন করার চেষ্টা করা হবে, এবং উনি ওনার দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হবে। হয়তো জনগণ যেরকম প্রত্যাশা করে ওইভাবে ওনার দায়িত্ব পালন করছেন না। আমি আমার ভাই যে ব্যবসায়ী যে কথাটা বলছেন, যিনি মানে যেভাবে বলছেন মোদিকে ফলো করতে, মোদি অনেক বড় একজন নেতা এবং অনেক কাজ করতেছেন, ভেরি ট্রু। যিনি আমেরিকার সাথে হাত মিলে আবার রাশিয়া ইরানের তেল কিনে সেগুলো আবার ইয়া করে সুন্দর করে আবার আমাদের দেশে স্মার্ট হ্যান্ডেল করে, ওই ডিজেল কিন্তু আমাদের দেশেও আসে, কিন্তু ওনারা ওইটাতে রিফাইন করে। আমাদের কিন্তু রাশিয়ান তেল রিফাইন করার মতো অ্যাবিলিটি আমাদের নাই, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এনিওয়ে, আমরা যেখানেই যাই, আপনি যখন একটা দেশ, আপনি বাংলাদেশ, আপনাকে খেয়াল করতে হবে যে আপনি একটা জায়গা আছেন যেখানে মায়ানমার আছে, বাংলাদেশ আছে, ভারত আছে, চীনও আছে কিছুটা দূরে, নেপাল ভুটানও আছে। তো আপনি এই দেশের মধ্যে ওই যে বললেন না যে একটা আপনার জিনিস ফ্রি পাবেন, সেটাই আপনি নেন না, তখন তাকে বোঝানো হয়। কে কোন আমলা বুঝিয়েছে আমি জানি না, বাট বোঝানো হয়, মানে এতটা ভয় ভীতি দেখানো হয় যে ওটা নিলে বোধহয় রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মধ্যে চলে যাবে। তারপরে সাবমেরিন কিনলেন, পয়সা দিয়ে কিনলেন, এরপরে সেকেন্ড সাবমেরিন কেবলও কিন্তু আমরা কিনেছি, এবং থার্ড ফোর্থও লাগবে, হ্যাঁ থার্ড ফোর্থও লাগবে। তো আপনি উন্মুক্ত হন আগে, আপনি ব্যবসা বাণিজ্য করতে চান উদারভাবে চিন্তা করেন, যেটা ইউরোপে আছে। ইউরোপের দেশগুলো 100টার বেশি যুদ্ধ করেছে, 2টা বিশ্বযুদ্ধ করেছে তারা নিজেরা, যদিও জাপানকে আক্রমণ করেছিল। তারপরে ইউরোপের মধ্যে আপনি ব্যবসা বাণিজ্য বা মানে যে তাদের সীমান্ত এইসব নিয়ে দেখার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে দেশের অর্থনীতিকে
চলমান রাখতে হবে। তো ওইটা যদি আমরা করতে পারি, ওই চিন্তাটা আগে করতে হবে। মাথার মধ্যে যদি শুধু চিন্তা থাকে যে এই আমার এইটা স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে গেল, ও মুখে পাইপলাইন দিলেই ওটার মধ্যে মাগুর মাছ দিয়ে আমাদের স্বাধীনতা নষ্ট করে ফেলবে, পাইপলাইনের ভিতর দিয়ে আপনি গ্যাস পাইপলাইনের ভিতর দিয়ে কোনোদিন মানুষ আসতে পারে নাকি, এগুলো আমাদের চিন্তা। সো আপনি এইসব বিষয় আগে উদারভাবে চিন্তা করতে পারবো কিনা, আমরা জনগণকে বুঝাতে পারবেন কিনা, এবং রাজনীতিতে ওই যে ভারত বিরোধী ট্রাম্প কার্ড, এটা আর কতদিন আমরা খেলবো, আমরা রাজনীতিবিদরা যারা খেলছি তারা কতদিন খেলবো, এগুলো নিয়ে সিদ্ধান্ত হতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পর ভাই আপনি চিন্তা করবেন। আপনাকে ধন্যবাদ। আমি ব্যক্তি মোদিকে আপহেল করি নাই। আর মোদির কয়েকটা ভার্সন থাকে, আমি ওর কূটনীতিক দক্ষতাটাকে হাইলাইট করছি। আমি মোদির যে ইনল্যান্ড পলিটিক্স, রাষ্ট্রের ভিতরে যে রাজনীতি, সেটাকে আমি কখনোই সাপোর্ট করি না। কিন্তু কূটনীতির মঞ্চে উনি যে কাজগুলো করে দেখাচ্ছে, এখান থেকে আমাদের রাষ্ট্রনায়কের কি শিখার আছে, কি দেখার আছে, কি বুঝার আছে, সেটাই আমি হাইলাইট করতে চাইছি। আর 1 মিনিট সময় নিচ্ছি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে। কি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে কথাগুলো হচ্ছে, আসলেই আজকে উনিই বললেন, আমি কিন্তু কথাগুলো উল্লেখ করতে চাচ্ছিলাম না, যে পরিমাণ ধর্ষণ বেড়ে যাচ্ছে শিশুদের উপরে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর তো এটা দায়িত্ব, তো তিনি তার মন্ত্রণালয়ের দায়িত্ব কতটুকু পালন করছে, তাহলে মানুষ যে বলছে যে উনি সঙ্গে আইনমন্ত্রীর কাজ বেশি করছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করছে না, সেটি কি প্রমাণ হচ্ছে না? তাই সুতরাং আমি অনুরোধ করব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আইন মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে মেহরবানি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ দেখেন, দেশের ধর্ষণ বন্ধ করেন, আমাদের এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলোর পর যা হচ্ছে, এবং সেই ধরনের সংস্কৃতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ সৈয়দ নাসির, আবু আলম মোহাম্মদ শহীদ খান। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।